বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম, এক অণুজীব গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। বাংলাদেশের বাইরে নয়, তবে পৃথিবীর কোথাও কোথাও পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশে এবং সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার পরিস্থিতিটা বেশ উদ্বেগজনক। সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। অবশ্য ওঠানামা কিছুটা হিসেব নিকেশ যেগুলো সরকারি দপ্তর থেকে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী মাঝে মধ্যে ওঠে, ফিগারটা মাঝে মধ্যে কমে। তার কারণ হচ্ছে পরীক্ষার সংখ্যাটাও ওঠানামার মধ্যে আছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন বা এখন পর্যন্ত একদিনের জন্য 20,000 মানুষের পরীক্ষা করতে পারেনি। প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ প্রতিদিন কোভিড পরীক্ষার জন্য টেলিফোন করছেন। তার মধ্যে এখন পর্যন্ত 15, 16, 17 হাজার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অনেক রকমের হিসেব নিকেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে যে মহানগরীতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, বাংলাদেশের সেপ্টেম্বর নাগাদ পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে, এরকম হিসেব নিকেশ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছে। এবং আমরা জানি যে কোভিড-19 আসলে কাউকেই ছাড়ছে না এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, খেলোয়াড়, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক কাউকেই ছাড়ছে না। এবং এরকম একটা পরিস্থিতিতে বাইরের হিসেব নিকেশকে অনেকেই কনটেস্ট করবার চেষ্টা করেন যে এগুলো আসলে বিভ্রান্তি ছড়াবার জন্য করা হচ্ছে। কিন্তু আমরা যদি জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সাধারণভাবে সবার একটা পরীক্ষা করা হয় এবং 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর পরীক্ষা করবার পরে সেখানে দেখা যায় যে 91 জন আক্রান্ত, কোভিড-19 আক্রান্ত প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারী পাওয়া গেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সাধারণভাবে পরীক্ষা করলে শতকরা 10 ভাগ আক্রান্ত পাওয়া যাবে। আর এখন পর্যন্ত সরকারি হিসেবে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার মধ্যে আক্রান্তের যে হিসাব দেখানো হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেটিও গড়ে 20, 21, 22-এর মধ্যে আছে। এই পরিস্থিতিতেও নানা রকমের প্রশ্ন আছে। সরকার অনেক উদ্যোগ নিয়েছে, সেগুলো প্রাথমিক অবস্থায় অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু অভিযোগ যেগুলো সেগুলো হচ্ছে যে পদক্ষেপগুলো বিলম্বিত পদক্ষেপ নিতে গিয়ে দেখা গেছে সেগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই এবং সরকারের বিভিন্ন অংশে বিভিন্নভাবে যারা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে সমন্বয় নেই এবং তাদের কথাবার্তারও আসলে তেমন কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটি খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনায়। কথা বলবার জন্য আমাদের সঙ্গে তৃতীয় মাত্রায় যোগ দিচ্ছেন ঢাকার লালমাটিয়া বাসা থেকে সুভাষ সিংহ রায়, abnews24.com এর প্রধান সম্পাদক এবং একজন ফার্মাসিস্ট তিনি, এবং আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের মহাসচিব এবং সরকার গঠিত কোভিড-19 মোকাবেলার জন্য টেকনিক্যাল কমিটি যেটি করা হচ্ছে সেই কমিটির সদস্য প্রফেসর ডক্টর এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং যে কথাবার্তাগুলো আমি সূচনাতে বললাম এগুলো আসলে সাধারণের কথা এবং সাধারণের কথার সঙ্গে আসলে অসাধারণ মানুষদের কথাবার্তার এখন খুব মিল পাওয়া যাবে না এবং এই সাধারণ মানুষের কথাবার্তা বলাও আসলে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে, মানে বিপজ্জনক অবস্থায় তাদেরকে ফেলে দেয়। আমি একটু আপনাদের দুজনের কাছেই জানতে চাই, একজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট, এবং আমি আপনাদেরকে সংবেদনশীল মানুষ হিসেবেই শুনতে চাই, বুঝতে চাই এবং জানি। সে কারণেই আপনাদের কাছে আমার একটু জানতে চাও যে কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশ যেভাবে মোকাবেলা করছে সেটিকে আপনারা আসলে কিভাবে দেখেন? সরকারের সবকিছুতে প্রশংসা করতে হবে সেটি যদি কেউ মনে করেন বা সেটি যদি কেউ আশা করেন তাহলে আসলে সরকারের ক্ষতিই করা হয় বলে আমি সাধারণভাবে যেটুকু বুঝি। সেই কারণেই প্রশ্ন যে আসলে কিভাবে দেখেন যে হিসেব নিকেশ এখন দেয়া হচ্ছে তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সম্পর্কে যে প্রতিবেদন বা তাদের যে হিসেব নিকেশ তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি দেখি যে চাইনিজ ডক্টররা বাংলাদেশে আসলেন, একটি প্রতিনিধি দল, তারাও বাংলাদেশের পরিস্থিতির আসলে কোনো তালগোল খুঁজে পাচ্ছেন না। তারা সংবাদ সম্মেলন করেও সে কথা বলেছেন। সো আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা ভঙ্গুর আমরা কিন্তু 3 মাস 4 মাস আগে কিন্তু কারো কাছ থেকে শুনিনি, বরং আমরা এই খাতে আমাদের অনেক প্রশংসা অর্জনের কথা শুনেছি। কিছু কিছু অর্জন যে আছে নেই তা বলা যাবে না, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে একটা ঝড় আসলে আমরা কোনো অবস্থাতেই টিকতে পারছি না এবং সেই জায়গায় জবাবই কি হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি বিষয় প্রমাণিত হয়েছে যে জনগণের সঙ্গে সংযোগটা আসলে একেবারেই নেই। মানে জনসংযোগ, জনগণকে বোঝানো, তাদেরকে আস্থায় নেয়া,
কিংবা কোনো কিছু যৌক্তিক বিষয় এখন মানুষ অনেক কিছু বিশ্বাস করতে চায় না, এক ধরনের আস্থাহীনতার সংকটও তৈরি হয়েছে। এই যে জনগণের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতার বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্তৃপক্ষের, সেটা কেন তৈরি হলো? মিস্টার সুভাষ চন্দ্র রায় যদি শুরু করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা টেলিভিশন সেটের সামনে বসে এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আজিজ ভাইকে আমার শুভেচ্ছা। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের মাত্র 36 বছর বয়সে মারা গিয়েছিলেন। 111 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যু উপলক্ষে একটি গান লিখেছিলেন, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু আনন্দ তবু অনন্ত জাগে। আপনি ঠিক বলেছেন যে সাধারণের যে বোধগম্যতা কিংবা তাদের কাছে যে তথ্য সেটা বলাটাও বেশ ঝুঁকিপূর্ণ। অনেকগুলো সংকটের কথা আপনি নিজেই উল্লেখ করলেন, সেই সংকটগুলোর সাথে দ্বিমত পোষণ করার কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী একনেকের সভায় গতকালকেই বললেন যে পুকুর সংস্কারের নামে আশপাশ থেকে একটু পার্কের ঠিকঠাক করেই আমাদের এখানে কাজ করা হয়, যেটার দিকে নজরদারি রাখতে বলেছেন। তার মানে সংকটটা বেশ গভীরে। আপনি আবারও ঠিক বলেছেন, আপনার সাথে কথাগুলো মিলে যাচ্ছে যে আজকের এই বাস্তবতায় আমরা দেখছি যে আমাদের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলো মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা যে আমরা প্রায় বলতাম, অগ্রগতির কথা বলতাম, সে অগ্রগতি নিশ্চয়ই আছে, কিন্তু সেটা এই সময় বেশ নড়বড়ে দেখা যাচ্ছে। দ্বিমত পোষণ করার কিছু নাই। আজকের এই বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে বলেছেন করোনা ভাইরাস মোকাবেলাও একটি যুদ্ধ। সেই যুদ্ধে কিন্তু আমরা সকলে সামিল হয়েছি, কিন্তু সেই যুদ্ধ আমরা সমন্বিতভাবে করতে পারছি কিনা কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত তারা দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা, এরকম একটা বড় প্রশ্ন কিন্তু জনগণের সামনে রয়ে গেছে। যারা যে দায়িত্ব পালন করবার কথা তারা সেই দায়িত্ব পালন করছে না বলে মানুষ মনে করে। আপনি জানেন জনস্বাস্থ্যের সাথে জনযোগাযোগ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই জনযোগাযোগে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রাইমারি হেলথ কেয়ারের কথা প্রায় বলি। আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী 96 সালের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি এটা চালু করেছিলেন। মাঝে 5-7 বছর এটা বন্ধ ছিল, পরবর্তীতে আবার 14,000 কমিউনিটি ক্লিনিক আছে বাংলাদেশে। পৃথিবীর কোনো দেশে এরকম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নাই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও নাই। সেখানে 32 রকমের ওষুধ দেওয়া হয়। এই অগ্রগতির কথা তো একবার না একাধিকবার আপনার টেবিলেও বলেছি, কিন্তু মানুষ এখন দিশেহারা এবং সংবাদপত্রগুলোতে যে সমস্ত সংবাদ উঠে আসে সেই সংবাদগুলো দেখলে খুব আতঙ্কিত হতে হয়। মানুষ এখন 2:30, 3টা, 3:30টার সময় খুব আতঙ্কে থাকে যে সংবাদ মাধ্যমে তারা যে স্বাস্থ্য অধিদপ্তরের যে যে তথ্যগুলো শুনবে সেই তথ্যগুলো তাদের মনটা খুব খারাপ করে দেবে এবং জানি না কত সংখ্যায় আমরা দেখব মৃত্যুর সংখ্যা। আপনি দেখেন যে আমাদের জীবনাচরণে গত কয়েক মাস যাবৎ অ্যান্টিজেন, অ্যান্টিবডি, প্লাজমা, আরটিপিসিআর, র্যাপিড টেস্ট কিট, ভেন্টিলেটর, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি পরিভাষা আমাদের কোভিড কালে আমাদের দৈনন্দিন শব্দ চয়নের অংশ হয়ে গেছে। কোভিড সংকট আমাদের চেতনায়, মানবিকতায় এবং বিজ্ঞান সাংবাদিকতায় এবং বিজ্ঞান মনস্কতায় কতটুকু প্রলেপ লাগাতে পেরেছে, আমাদের লাইফ সায়েন্সের এই টার্মগুলো আমাদের মনে কতটুকু গেঁথেছে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে যে আশঙ্কা দেখা দিয়েছে, রাজধানী সহ বিশেষ করে বড় বড় শহরগুলোতে মানুষ এখন দিশেহারা। রাত 3টে-4টের সময় টেলিফোন বাজলেই আতঙ্কিত হয়ে যায়, কেননা পরিচিতির সুবাদে এবং যেহেতু ওষুধ ব্যবস্থাপনার সাথে
আহ, অনেক বছর যাবৎ যুক্ত। স্বাভাবিক কারণে আজিজ ভাইদের সাথে আমার যোগাযোগের বেশ ভালো বলেই মানুষ ধরে নেয় এবং আছেও বটে, যে কারণে মানুষ যে হাহাকারগুলো শুনতে হয় এবং যতটুকু করা যায় ততটুকু করার জন্য চেষ্টা করতে হয়। একটি পত্রিকায় সংবাদ এসেছিল 30 কিলোমিটার পাড়ি দিয়ে আইসিইউ অনিশ্চয়তায় আছে 46 জেলা রোগী। এরকম পরিস্থিতি আগে কখনো গণমাধ্যমে উঠে আসে নাই এবং আজকে যে সংকটগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে সেগুলো আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই কষ্টের। কিন্তু একটা কথা আমি আপনার কাছে একটু খুব স্পষ্ট করে বলি, পাবলিক পারসেপশনে যে বিষয়গুলো আছে সেগুলো কতটুকু যথাযথ সে ব্যাপারে কর্তা ব্যক্তিরা নিশ্চয়ই বলতে পারবেন। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যেন আমাদের এখানে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, কেন কোভিড-19 যে আক্রান্ত যারা হচ্ছেন, আক্রান্ত থেকে সুস্থ যারা হয়ে আসছেন, তাদের মধ্যে সংখ্যা নিয়ে একটা কিন্তু বেশ দ্বিধা আমার নিজের মধ্যেও আছে। যারা প্রথমে কোভিড পজিটিভ হয়েছেন, যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, তারা 14 দিন পরে যারা অধিকাংশই বাসায় তারা চিকিৎসকের পরামর্শ যারা চিকিৎসা নিচ্ছিলেন, তাদের অনেকেই কিন্তু দ্বিতীয়বার আর টেস্ট করেননি, কেননা এখানে একটা ঝক্কি ঝামেলা আছে। এই ঝক্কি ঝামেলার কারণে তারা সুস্থ হয়েছেন, তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, যে কারণে এই তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্যটি নাই। ভারত যখন বলছে তারা 52%, 53% সুস্থতার হার, পশ্চিমবঙ্গ বলছে 56% সুস্থতার হার, আমার কাছে মনে হয় আমাদের সুস্থতার সংখ্যা তাদের চেয়েও বেশি। এই অনেকগুলো ছোট ছোট ব্যাপার আছে যে ব্যাপারগুলো মানুষের মনস্তত্ত্বের উপর আঘাত আনে। আর সবচেয়ে বড় ব্যাপার কোভিড নন কোভিড এই দ্বন্দ্বের ভিতরে মানুষের যে হয়রানি, সেই হয়রানিটা খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক। মানুষকে কোনো সাধারণ চিকিৎসা তারা নিতে পারছে না, অসংখ্য রুগী আছেন, সেই রুগীরা কিন্তু সাধারণ কোনো হসপিটালেও কোনো চিকিৎসা পাচ্ছেন না। এইরকম একটি সংকটময় সময় আমাদেরকে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দ্রুত কিভাবে আমি আবার আসবো আপনার কাছে প্রফেসর ইমা আজিজ, একটু আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি টেকনিক্যাল কমিটির একজন সদস্য, দেশের করোনা পরিস্থিতিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এবং আমি শুরুতে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে কমিটিতে আপনি আছেন, এই কমিটির আসলে কি গুরুত্ব, মানে আপনারা কি হ্যাপি যে আপনারা ঠিকঠাক মতো পরামর্শ দিতে পাচ্ছেন এবং সেই পরামর্শ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষ গ্রহণ করছে? দেখুন, আমি টেকনিক্যাল কমিটির সদস্য না, আমি জাতীয় কমিটি সরি। হ্যাঁ, দেখুন, আপনি একটু আগে যা বলছিলেন আমাদের দেশের করোনার, একটু আমাকে বলবেন জাতীয় কমিটি আর টেকনিক্যাল কমিটির পার্থক্যটা কি? জাতীয় কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা, আর অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভ। আর টেকনিক্যাল কমিটি স্পেশালি ওই এই কোভিড চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া। আপনি একটু আগে যে ভূমিকায় বললেন, আসলে আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, গত এক যুগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নয়ন হয়েছে, এটা ঠিক। তবে আমরা যদি উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বলি, তাহলে এই কোভিড এর যে ধাক্কা, এটাতে আসলে উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাও কিন্তু টিকে থাকতে পারেনি, তাদেরও স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থা। আর আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নর্মাল যে স্বাস্থ্য ব্যবস্থা, এর ভিতরে এই কোভিড এর মহামারী নিয়ে এই দুইটি সমন্বয় করে আগানো, এটা আসলে চ্যালেঞ্জের ব্যাপার। তারপরেও আমি মনে করি সরকারের যে সার্বিক ব্যবস্থাপনা এবং আমাদের স্বাস্থ্য সেক্টরের যে আমরা যে সরকারের যে সহযোগিতা এবং সরকারের যে ব্যবস্থাপনা, সব মিলেই আমি যদি বলি যে একদম সব সমন্বয় করে সব এগোচ্ছে, আমি সেটা বলতে চাচ্ছি না। তারপরেও আমরা একটা পর্যায়ে এগোচ্ছি। দেখুন, এই সরকারের সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে দেখেন আর চিকিৎসা ব্যবস্থাপনা যদি দেখেন, আমি একটু বলতে চাই, সার্বিক ব্যবস্থাপনায় সরকার এবং তার রাজনৈতিক দল, রুলিং পার্টি, তারা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন, সেই প্রণোদনা থেকে শুরু করে কৃষি সিকিউরিটি, ফুড সিকিউরিটি থেকে শুরু করে অনেক পদক্ষেপ নিয়েছে। আর স্বাস্থ্য ব্যবস্থার কথা দেখেন, নর্মাল যে স্বাস্থ্য ব্যবস্থা ছিল, এরপরে এই কোভিড আসার পরে
এই স্বাস্থ্য ব্যবস্থাটা ঢেলে সাজানো হয়েছে। নর্মাল যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেগুলো ছিল তার পরবর্তী ট্রায়ালস করা এবং এই হাসপাতালগুলোকে কোভিড চিকিৎসার জন্য ঢেলে সাজানো, কোভিড নন কোভিড এই চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন সাপ্লাই রেডি করা, এই চিকিৎসা ব্যবস্থায় আগের যে আইসিইউ ছিল, ভেন্টিলেটর ছিল, এগুলো আরো নতুন করে ঢেলে সাজানো, আবার এই রোগীর সংক্রমণের বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবার নতুন করে নতুন নতুন হাসপাতাল বৃদ্ধি করা। তারপরে দেখেন এই যে ট্রিটমেন্ট গাইডলাইন WHO এর সাথে যোগাযোগ করে আমাদের দেশে মেডিসিন স্পেশালিস্ট যারা, মেডিসিন সোসাইটি, তারা লেটেস্ট গাইডলাইন তৈরি করা, ট্রিটমেন্ট যদিও দিন দিনই পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ধরনের রিজিউম আসছে পরীক্ষায়, সেগুলা প্রস্তুত করা, ওষুধ কোম্পানিগুলা সেইভাবে তাদের সেই ওষুধপত্র গুলা তৈরি করা, এবং আপনার এই বিশেষত সুরক্ষা সামগ্রী, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এই সুরক্ষা সামগ্রীগুলা WHO গাইডলাইনে আমাদের দেশে যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করে সেইগুলা তৈরি করা, এবং একটা বিশেষ প্রেক্ষাপটে এই চিকিৎসার ক্ষেত্রে আপনার যে জনবল, এই জনবলটা 1/3 কাজ করে, একদল কোয়ারেন্টাইনে থাকে, এই যে 3টা পর্যায়ে কাজ করে তাদের বিন্যাস করা এবং শর্টেজের জন্য নতুন করে চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী পাশাপাশি নিয়োগ করা, এই সমস্ত চিকিৎসকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, কোয়ারেন্টাইন থাকা অবস্থায়, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ, আমরা চীনের ডক্টর এম এ আজিজ, আমি একটু ইন্টারাপ্ট করি এবং আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন আপনাকে একসঙ্গে করতে চাই। যে আপনি বলছেন যে এটা একটা মহাযজ্ঞ, ঠিকই আছে, এটা মহাযজ্ঞ এবং ঢেলে সাজানো হয়েছে, এবং ঢেলে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসকরা, আপনি নিজে একজন চিকিৎসকরা ভরসা পাচ্ছেন না। ঢেলে সাজাতে গিয়ে দেখা গেছে যে অন্যান্য রোগের চিকিৎসাটা ঠিকঠাক মতো হচ্ছে না। কোভিড-19 নিয়ে তো প্রশ্ন আছেই, অন্য রোগীরাও এখন চিকিৎসা পাচ্ছেন না। দ্বিতীয়ত ঢেলে সাজাতে গিয়ে দেখা গেছে, আপনি বলছেন যে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু ডিসেম্বর থেকেই বলা হচ্ছিল, আমরা কিন্তু মার্চের পর থেকে আসলে প্রস্তুতি নেওয়া দেখলাম, এবং সেগুলো ধাপে নিয়ে সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। এবং আপনি যে ঔষধের কথা বলছেন এটা সেটা, কিন্তু এগুলো আমরা দেখছি যে এই ঔষধ এগুলো যে নানান প্রচার প্রপাগান্ডার মধ্যে আছে। সুভাষ সিংহ রায়ও বলতে পারবেন, আপনিও ভালো বলতে পারবেন। আমরা কিন্তু নিশ্চিত নই যে কোনটা আসলে কার্যকর ঔষধ, আদৌ কার্যকর কোনো ঔষধের জন্য আছে কিনা সেটি নিয়েও বিশ্বব্যাপী বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশে এগুলো নিয়ে যথেষ্ট প্রচার প্রপাগান্ডা। পিপি নিয়ে বাংলাদেশ তো আমরা জানি লবিং করছে, মানে সংশ্লিষ্ট ব্যবসায়িক বৃন্দ বিদেশে যেটা পিপি রপ্তানি করবেন। এবং আমরা দুদিন আগে একটি সার্ভে রিপোর্ট দেখলাম যেখানে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের শতকরা 24% এখনো পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পায়নি। আমি একটু বলতে চাই, আপনি বলছেন যে অন্যান্য দেশের উদাহরণ দিচ্ছেন, কিছু হলেই আমরা অন্যান্য দেশের উদাহরণ টানি যে তাদেরও খারাপ অবস্থা, আমাদেরও খারাপ অবস্থা। তাহলে এই যে বাংলাদেশে এত বিদেশিরা, তাদের দেশে যখন আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা, তারা কেন গেল? আর সাম্প্রতিককালে যে ফ্লাইটগুলো বিদেশে যাচ্ছে, সেই সব ফ্লাইটে দেখা যাচ্ছে যে 75 to 85% প্যাসেঞ্জার হচ্ছে বাংলাদেশি প্যাসেঞ্জার, এবং যারা বাংলাদেশি অরিজিন অন্যান্য দেশের নাগরিক কিংবা সাধারণভাবে, তারা কেন দেশ ছাড়ছেন? পরিস্থিতি তো অন্যান্য দেশের আমাদের চেয়ে খারাপ। মানে আস্থার তো একটা বড় সংকট বাংলাদেশের ভেতরে আছেই। দেখুন, প্রথমে আমি বলছি যে এই যে সুরক্ষা সামগ্রীর কথা বললেন, পিপির ব্যাপারে প্রথম পিপির সমস্যা ছিল, আমরাই কিন্তু চিকিৎসকরাই বলেছি আমাদের সংগঠন থেকে যে পিপির সংকট আছে, সাফিসিয়েন্ট পিপির সাপ্লাই দেওয়া উচিত। যখন পিপি সাপ্লাই সুরক্ষা সামগ্রী সাফিসিয়েন্ট দিল, তখন দেখা গেল যে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। তখন আমরা দেখলাম যে আসলে সুরক্ষা সামগ্রীর মান নিয়ে প্রশ্ন আসলো। তখন আমরা আবার এই সুরক্ষা সামগ্রীর মান নিয়ে কিন্তু আমরা কথা বললাম। এখন আবার চিকিৎসা সুরক্ষার সামগ্রীর মান নিয়ে অতটা আসছে না। এখন আমরা দেখছি চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। দেখা যাচ্ছে যে কোভিড নন কোভিড হাসপাতাল সব জায়গায় আক্রান্ত হচ্ছে, নন কোভিডে বেশি। কারণটা হলো যে অনেক আমাদের রোগী আছে যারা কোভিড নিজেরাও জানে, উপসর্গ নিয়ে তারা হাইড করে, তারা গোপন করে, তারা চিকিৎসকদের কাছে যাচ্ছে। এটাও একটা চ্যালেঞ্জ ছিল। এখন এগুলোও অনেকটা নিয়ন্ত্রণে আসছে। একটা সময় ছিল যে কোভিড নন কোভিড একসাথে হাসপাতালে চিকিৎসা করা যায় নাই, নন কোভিড নিত না, হাসপাতালে ভর্তি হতো না। গভর্নমেন্ট সেটা স্টেপ নেওয়ার পরে এখন সরকারি হাসপাতালে কোভিড নন কোভিড চিকিৎসা চলছে, প্রাইভেট হাসপাতালে চ্যালেঞ্জ ছিল। এখন প্রাইভেট হাসপাতালগুলোতেও কোভিড নন কোভিড, চট্টগ্রামে আপনার জানেন বেশি সমস্যা ছিল, এখন কিন্তু সেই সিনারিও নাই। আস্তে আস্তে প্রাইভেটের কিছু চ্যালেঞ্জ ছিল, এখন প্রাইভেট হাসপাতালগুলোতেও এখন কিন্তু কোভিড নন কোভিড চিকিৎসা হচ্ছে। দেখা যাচ্ছে
যে যখন চট্টগ্রামে দেখা গেল হাসপাতাল শেষ আর সরকারি হাসপাতাল পাচ্ছে না, তখন কিন্তু প্রাইভেট হাসপাতাল না হচ্ছে হসপিটালে গেলেই বলে কোভিড-19 কোভিড ফ্রি কিনা সার্টিফিকেটটা নিয়ে আসেন, তো মানুষের তো সেই সার্টিফিকেট নাই। এটা ছিল না, এটা একটা সমস্যা, এখন আর নাই। এখন হাসপাতালে সরাসরি এখন আমি শুনি না, তবে এখন যদি কেউ এখন এরকম এক্সাম্পল পাওয়া যায় সেই হাসপাতালের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে, কারণ এখন এরকম আমরা শুনি না। আরেকটা যে বলেন যে বাংলা বিদেশের অনেক নাগরিক মানে বিদেশে চলে যাচ্ছে, দেখুন বিদেশি নাগরিকরা চলে যাওয়ার তাদের ফ্যামিলিয়াল বাধ্যবাধকতা, তাদের পারিবারিক টান বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমাদের এখন আমাদের আমি বলছি যে আমাদের দেশের নাগরিকরাও বিদেশে যাচ্ছেন কেন? না, সেটা আমি বলছি, আমাদের দেশে অনেক নাগরিকরা যাচ্ছে, তারা বিদেশ থেকে অনেকে আসছিল, তাদের জীবন জীবিকার এখন ইউরোপে অন্যান্য কান্ট্রি গুলোতে, মিডল ইস্টে অনেক কান্ট্রি গুলো স্বাভাবিক জীবন আসছে, তাদের যে কর্মজীবন ছিল, জীবন জীবিকা ছিল, সেখানে তারা জীবিকার টানে চলে যাচ্ছে। আবার অনেকে আছে বিদেশ থেকে আসছিল, এখানে আসে আটকে পড়েছে, তারা ফ্যামিলি মেম্বাররা দেশের বাইরে আছে, তারাও চলে যাচ্ছে। আসলে এটা এইভাবেই চলছে। তবে আমি যেটা মনে করি যে আপনি যে বললেন, আমাদের সমস্ত সেক্টরেই কিছু কিছু আমাদের কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, জনবলের সীমাবদ্ধতা আছে। সেইগুলা প্রেক্ষাপটে সরকার সেগুলা বিবেচনা করেই কিন্তু আগাচ্ছে। যখনই যেটা ডিমান্ড সেই পর্যায়ে আছে। চীনের টিমের কথা যেটা বললেন, চীনের টিমের সাথে আমরাও আমাদের সাথে যোগাযোগ হয়েছে, সেইখানে তাদের মূল মানে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই। চিকিৎসা পদ্ধতি এই যে এখানে বিভিন্ন রকম রেজিউম আসতেছে, এটা কিন্তু কিংবা ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে চীনে যেগুলো ইউজ হচ্ছে, আমাদের দেশে কিন্তু সেগুলো ট্রায়াল। এখন পর্যন্ত স্বীকৃত কোনো চিকিৎসা নেই যে কোভিডের এটা একদম স্বীকৃত চিকিৎসা, WHO বলে না। এই চিকিৎসাগুলো সব দেশেই চলছে, আমাদের দেশে তাই হচ্ছে। WHO আমাদের চীনের টিম যেটা আমাদেরকে বলেছে যে আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আরো বাড়ানো উচিত, অক্সিজেন ফ্যাসিলিটি আরো বাড়ানো উচিত, আমাদের সুরক্ষা সামগ্রীর মান আরো কন্ট্যাক্ট ট্রেসিং আরো আমাদের বৃদ্ধি করা উচিত। এই সমস্ত কয়েকটা ব্যাপারে তাদের সাজেশন। আদারওয়াইজ চিকিৎসা পদ্ধতি কিন্তু চীন আর আমাদের কোনো পার্থক্য নেই। মিস্টার সুভাষ রায়, আমি একটু শুনতে চাইবো যে এখানে আমরা ওষুধ নিয়ে কথা বলছিলাম প্রফেসর আজিজের সঙ্গে, নানা রকমের চিকিৎসা পদ্ধতি, নানা রকমের ঔষধ, এটা সেটা নানান কিছু বাংলাদেশে বেরোচ্ছে, সেগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক উৎসাহ, কিন্তু এগুলো কি আসলে কোনোটা অনুমোদিত কিনা, স্বীকৃত কিনা, সেটা একটা বড় প্রশ্ন। প্রফেসর আজিজ বলছিলেন যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা তো বলছি যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক সমৃদ্ধশীল, আমরা অনেক রোল মডেল, এবং আমাদের এবারের বাজেটের দিকেও যদি আমরা তাকাই, এত প্রবৃদ্ধি পৃথিবীর আর কোনো দেশ করতে পারবে তো না, আমরা সেরকম একটা শক্তিমান জায়গায় আছি। তাহলে আমাদের সম্পদের সীমাবদ্ধতার প্রশ্নটা আসবে কেন? আর তারপরে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা প্রায়োরিটি ঠিক করতে পারি কিনা যে কোনো প্যান্ডেমিকের ক্ষেত্রে। প্রফেসর আজিজ জানবেন, আপনিও জানবেন যে প্যান্ডেমিকের ক্ষেত্রে বলাই হয় আপনি প্রথম যখন প্যান্ডেমিকের কথা জানবেন, প্রথম আপনি সবকিছু বন্ধ করে দেবেন। আমরা কিন্তু কোনো কিছু বন্ধ করিনি, সবকিছু বরং অনেক বেশি খুলে দিয়েছি। তো সেই বিষয়টাও আমি আপনার কাছে একটু শুনতে চাইবো, এবং আমরা প্রায়োরিটিটা ঠিক করতে পারি কিনা। আমাদের দরকার যেখানে টেস্ট কিট, আমরা সেই দিকে মনোযোগ দিচ্ছি না। আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করা দরকার, সেই দিকে আমাদের কতটা মনোযোগ আমরা দিয়েছি আমি একটু জানতে চাই। আর আপনি বলেছেন কমিউনিটি ক্লিনিকের কথা, বাংলাদেশে অনেকে গিয়েছে, বাংলাদেশের অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু বাংলাদেশ সবসময় সংখ্যার বিচারে সবকিছু দেখতে চায়, গুণগত মানের দিকে আমরা কতটা নজর দিয়েছি। কমিউনিটি আমরা চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা অনেক উন্নত হয়েছে সে কথা আমরা বলি, কিন্তু আমরা আসলে মানুষের স্বাস্থ্যের দিকে, জনস্বাস্থ্যের দিকে কতটা মনোযোগ দিয়েছে এটি প্রশ্ন। এবং কমিউনিটি ক্লিনিক থাকায় আজকে যে খুব একটা সুবিধা হয়েছে আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারি না, কারণ আমরা বেসিক জায়গা, শিক্ষা স্বাস্থ্যের এই বেসিক জায়গাগুলোতে আমরা আসলে মনোযোগ দিতে পারিনি। যেমন করে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছি, ডিজিটাল ক্লাস করেছি না সারা দেশে, কিন্তু এই ডিজিটাল ক্লাসগুলোতে মানে ল্যাবরেটরিতে কোথাও শিক্ষক নাই, কোথাও কম্পিউটার নাই, কোথাও টেকনিশিয়ান নাই। একই অবস্থা হসপিটালগুলোতেও, দেশে বড় বড় বিল্ডিং হয়েছে, কোথাও ইকুইপমেন্টস নাই, কোথাও টেকনিশিয়ান নাই, কোথাও যন্ত্রপাতি এনে মাসের পর মাস, বছরের পর বছর রেখে দেওয়া হয়। একটু শুনতে চাই যে মানে এই জায়গাতে একটা গভর্নেন্সের বড় দুর্বলতা পরিলক্ষিত হয়, এবং আপনি যদি প্রায়োরিটি ঠিকঠাক মতো নির্ধারণ না করেন, কোন কাজটা আগে কোন কাজটা আগে, আপনি যদি একটা প্রদর্শনবাদিতার দিকে ব্যাপারে আগ্রহী ওঠেন বেসিক জায়গাগুলো ঠিকঠাক করার চাইতে, তাহলে সমস্যা তো এরকম সংকট তো থাকবেই নাকি? জনস্বাস্থ্যের সাথে যখন জনযোগাযোগের কথা আমি বলেছিলাম, জি, সেটা আপনার এই ব্যাখ্যার মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। বিনায়ক সেন
একজন বিখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের, তিনি একটি বাজেট বিশ্লেষণের লেখা লিখেছিলেন কয়েকদিন আগে। সেখানে তিনি শিরোনাম করেছিলেন সমকালের লেখাটি, স্বাস্থ্য খাতে কিছু বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়। আমি তার এই লেখাটির সাথে একমত যে বরাদ্দ বাড়লেই যে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি ঘটবে সেটা সঠিক নয়। আমরা কতটুকু করতে পেরেছি, আপনার যদি আমি দেখি কিউবার কিন্তু জিডিপি কিন্তু খুব বেশি না, 9,000 টাকার, $9,000 নিচে তাদের, কিন্তু তারা কিন্তু পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে তাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থাপনা যেভাবে গড়ে তুলেছে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের এত অর্থ, যুক্তরাজ্য, ইউরোপের এত অর্থ, তারা কিন্তু কিউবার মতো হতে পারেনি। সেই জায়গায় আপনি আলোকপাতটি করেছেন, আমিও তার সাথে দ্বিমত করব না। আজকের 1 কোটি মানুষ যখন বলে 1 কোটি মানুষ ফোন, 1,10,00,000 মানুষ ফোন দিয়েছিল, মাত্র 5 লাখ লোক এই কোভিড-19 টেস্ট করাতে পেরেছে। এটা যখন টিআইবির গবেষণায় উঠে আসে, তখন আমাদের ভাবতে হবে যে আমাদের সংকটটা কোথায়। সংকটটা ওখানেই যে মানুষের মনে নানান ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়। এর মধ্যে আপনি একটা অংশ পাবেন যারা যাদের যোগাযোগটা বেশ ভালো, কিংবা সমাজে তাদের পরিচিতি আছে, অবস্থা আছে, আমি অন্য ভাষায় ব্যাখ্যা করলাম না, তারা কিন্তু তার পুরো পরিবার ধরেই অনেকেই এই আরটিপিসিআর মেশিনের টেস্টটি কিন্তু করিয়ে ফেলেছে। এখন এই টেস্টটি তাদের সম্পূর্ণ দরকার ছিল কিনা সেই আলোচনা এখন আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা করার এই মুহূর্তে নাইবা করলাম। 14 দিনও রিপোর্ট মিলছে না, আইসোলেশনের রোগীরা কিন্তু বিপাকে রয়েছে, এমন সংবাদও কিন্তু গণমাধ্যমে উঠে আসছে। এই সংকট কথাগুলো মানুষের মধ্যে মনস্তত্ত্বে দারুণ রকম একটা চাপ দিচ্ছে, যে কারণে যখন গণমাধ্যমে যা কিছু উঠে আসছে একটা ওষুধ নিয়ে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বললেন একদম প্রথম দিকে, আমি একটা ম্যাজিক ড্রাগ পেয়েছি, হাইড্রোক্সিক্লোরোকুইন, তখনই অ্যারিজোনা রাজ্যের একজন ভদ্রলোক এবং তার পিতা দুইজনে মিলে অ্যাকুরিয়ামে যে ক্লোরিন প্রয়োগ করা হয় সেটা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে একজনে মারা গেল আর একজন অসুস্থ হয়ে পড়লো। আমাদের সংকটটা দেখুন, যে কোনো ওষুধ যেটাই নিয়ে কথা গণমাধ্যমে আসছে, আমার জন্য কেন জানি মনে হচ্ছে গণমাধ্যমের ভাষা ও ভঙ্গি কি মানুষ বুঝছে না, কিংবা আমরা বার্তা কি, আমি গণমাধ্যমের মানুষ, আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। এই যে ডেক্সামেথাসন নিয়ে যে কথাগুলো দেখছি খুবই ভয়ঙ্কর। গণমাধ্যম মিস্টার সুভাষ সিংহ রায়, গণমাধ্যমের কিন্তু একটা বড় দুর্বলতা আছে, যে মানে তার সীমাবদ্ধতা আছে, তার বিজ্ঞান সাংবাদিকতা, স্বাস্থ্য সাংবাদিকতা, এইসব বিষয় যেগুলো অত্যন্ত দুর্বল, এবং গণমাধ্যমগুলো তো আসলে ইনভেস্টিগেট করবার পেছনে সেই অর্থে তেমন কোনো অর্থ ব্যয় করে না। ডেক্সামেথাসন এই ওষুধটি যেভাবে কেনা হচ্ছে ওষুধের দোকান থেকে, হয়তো গতকালকের থেকেই বন্ধ হয়েছে, ওষুধ প্রশাসন শক্ত হাতে এটা নজর দিয়েছেন এবং শক্তভাবে কাজটি করছে। এবং আমি একজন রোগীর আত্মীয়র ফোন পেয়েছিলাম যে তিনি এই যে শুনে শুনে ওষুধ খেয়ে ফেলেছেন, আইভারমেকটিন যে ওষুধ, সেই ওষুধটা শুনে খেয়ে ফেলেছেন এবং খুঁড়ে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়েছে। এখন সে হসপিটালের চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করছেন, যেহেতু কোভিড নন কোভিডের এই দ্বন্দ্বের মধ্যে আছে। এইরকম একটা সংকট কিন্তু তৈরি হচ্ছে, তার সেই জায়গাতে মানুষ কিন্তু দিশাহারা হয়ে আছে। আর স্বাস্থ্য ব্যবস্থাপনার যে কাঠামোটি, সেই কাঠামোটি আমরা এখন দেখতে পাচ্ছি যে যতটা উন্নত হওয়ার কথা ছিল সেই জায়গায় হয়নি। এই কারণে আমাদের কেন জানি প্রফেসর আজিজ যেখানে উপস্থিত আছেন, আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী ওইভাবে করতে পারিনি বলে আপনার নিউরোসায়েন্স হসপিটালে, আপনি গতকালকে আপনার সঙ্গে টেলিফোনে আলাপ করছিলাম জুলুর ভাই, নিউরোসায়েন্স হসপিটালে প্রতিদিন 200 অ্যাম্বুলেন্স আছে বিভিন্ন জেলা থেকে, 20টি অ্যাম্বুলেন্সের রোগী ভর্তি হতে পারে আর 180টি অ্যাম্বুলেন্স ফেরত যায়। তার মানে কি, যেই চিকিৎসা খুলনায় কিংবা বাগেরহাট, পিরোজপুর কিংবা চট্টগ্রামের যে কোনো একটি জায়গায় যেই চিকিৎসা হওয়ার কথা এবং হওয়া সম্ভব,
ওই কাঠামো বাংলাদেশে আছে। সেই চিকিৎসা আমি প্রাইমারি লেভেলে না করে আমি টারশিয়ারি লেভেলে কিন্তু পাঠাচ্ছি। পাঠানোর কারণে আমরা কিন্তু টারশিয়ারি লেভেল কিন্তু ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, আর প্রাইমারি লেভেলের যে দৃষ্টিভঙ্গিটা সেটা কিন্তু ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমরা আইসিইউ নিয়ে এখন যখন কথা বলছি, ভেন্টিলেটর নিয়ে কথা বলছি, প্রথম দিকে এমনও কথা বলেছি যে আমাদের দক্ষিণ কোরিয়াতে 20,000 টেস্ট করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে 10,000 টেস্ট করা হচ্ছে, আমাদের টেস্টের সংখ্যা খুবই কম। এটাও তো আমার মনে রাখা দরকার যে আমাদের দেশে 2009 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে প্রথম আইডিসিআর এ কিন্তু এই আরটিপিসিআর এর এই যন্ত্রটি কিন্তু আনা হয়। মলিকুলার বায়োলজি ল্যাবের ধারণা আগে কখনো ছিল না। তা সেখান থেকে আমরা এই গত 11 বছরে অনেকগুলো জায়গায়, বিশেষ করে এই আরটিপিসিআর এর কথা না বললেও আমি যদি আইসিইউ এর ব্যবস্থাটা সব জায়গায় জেলা শহরগুলোতে ভালোভাবে করতে পারতাম, তাহলে কিন্তু এই সংকটটা এত হাহাকারে পর্যায়ে পড়তো না। আর এর মাঝখানে তো মতলববাজদের একটা কাণ্ড কারখানা আছেই, এবং মতলববাজদের কাণ্ড কারখানা মাননীয় প্রধানমন্ত্রী একনেকের গতকালকে সবাই কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য খাতের যে বিনিয়োগ নিয়ে আমি যখন কথা বলি, তখন খুব স্পষ্ট হয় যে আমরা কতটুকু আমাদের সক্ষমতা অর্জন করেছি। সুভাষ সিংহ রায়, আমাকে একটু বলবেন যে এই যে মতলববাজদের কথা আপনি বলছেন এবং প্রধানমন্ত্রীও বলেছেন এই কথা ঠিক, এবং প্রধানমন্ত্রী এই দুর্নীতির বিরুদ্ধে, মতলববাজদের বিরুদ্ধে বহুবার বলেছেন। এই আমি শুধু কোভিড-19 কালের কথাই বলছি না, তার আগেও গত কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। কিন্তু তারা কেন ভয় পাচ্ছেন না, নিবৃত্ত হচ্ছেন না, এবং মানুষের জীবন যখন সংকটাপন্ন, গোটা দেশবাসীর জীবন যখন সংকটাপন্ন, তখনও কেন তারা নিবৃত্ত হচ্ছেন না? আমি একটু শুনতে যাবো, মানে তাদের সাহসের উৎসটা কোথায়, শক্তির জায়গাটা কোথায়, কিংবা তারা এত বেপরোয়া কেন? না, আপনি যখন যখন 19 যখন ইউরোপে হানা দিল, যখন ইতালিতেও যখন ভয়ঙ্কর আকার ধারণ করলো, তখন কিন্তু ইতালিতে নকল কিট সহ ধরা পড়েছিল 18 জন, এবং সেই তার মানে বোঝা যায় পৃথিবীর সব জায়গায় এই চৌর্যবৃত্তির অবস্থানটি আছে। আমাদের এখানে যে কথাগুলো এখন বলা হচ্ছে, সব জায়গায় তো অনেক কিছুই আছে, খারাপ জিনিসগুলো আছে, কিন্তু বাইরে অনেক জায়গায় ভালো জিনিস আছে, সেটা কিন্তু আমরা আবার অনেক সময় তুলনা করি না। আমি অবশ্যই তুলনা এটা আমাদের করা উচিত। আমাদের যারা যেমন নিউ ইয়র্কের গভর্নর কিন্তু প্রথম দিকে যে কথাটি বলতেন বারবার, যে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতো যে অক্সিজেন অক্সিজেন এবং অক্সিজেন, তখন কুমো কিন্তু খাতের সাথে একটা কথা বলতে, ফ্যাক্ট ফ্যাক্ট ফ্যাক্ট। আমি ফ্যাক্টের বাইরে আপনি যখন যাবেন তখন নানান রকম সংকট তৈরি হবে। আপনি দেখেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা তারা একটা বড় শিরোনাম করলো একেবারে 16 জুনে, যে পাওয়া গেল করোনার জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসন। তা আমার কাছে খুব খারাপ লাগে, ডেক্সামেথাসন কি, এই স্টেরয়েডটা কিভাবে ব্যবহৃত হয়েছে এবং কোন প্রেক্ষিতে ব্যবহার হওয়া প্রয়োজন, এবং কাদের পরামর্শে এই ডেক্সামেথাসন ব্যবহার হবে। মুড়ি মুরকির মতন বিক্রি করার ব্যবস্থা করার প্রক্রিয়া করলো কারা? যে ওষুধের দোকান যারা ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায়, শহর অঞ্চলগুলোতে এবং গ্রাম অঞ্চলে, তারা কি জানেন না যে এই যারা ওষুধ বিক্রি করেন এই স্টেরয়েড ওষুধের ভয়ঙ্কর প্রতিক্রিয়াটা কোথায়? জানি। আমি শেষ করছি। আপনি যখন তখন আপনি রেমডেসিভির প্রয়োগ করে দিলেন, প্লাজমা থেরাপি, জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানান রকম অসঙ্গতি নিজেদের মধ্যেও রয়েছে, গাইডলাইনে কিন্তু এখনো পর্যন্ত প্লাজমা থেরাপি সেইভাবে কিন্তু অনুমোদন করেনি। তারপরও প্লাজমা থেরাপি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ রোগী, আমি নাম উল্লেখ করছি না, তাদের সুস্থতার দিকে গিয়েছে, কিন্তু সেটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, অনেক জায়গায় অনেক রকম নির্দেশনার মধ্যে দিয়ে। আমি এই লকডাউন নিয়ে একটি প্রসঙ্গ, আমরা লকডাউন প্রসঙ্গটা আমার মনে হয় পরে আসি। প্রফেসর আজিজ, আমি আপনার কাছে এর আগের দফায় প্রশ্ন করেছিলাম যে এই যে দুটো কমিটি, আপনি জাতীয় কমিটিতে আছেন, এই কমিটিগুলো যারা আছেন তারা কতটা আপনারা হ্যাপি? আপনারা মনে করছেন কিনা যে আপনারা আপনাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছেন? পরামর্শ বা গাইডলাইন যেগুলো দেয়া তৈরি করছেন বা সেগুলো ঠিকঠাক মতো
পালন করা হচ্ছে কিনা, এই সব জায়গায় আপনাদের কোনো ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা, বা আপনারা কি মনে করছেন সব ঠিকঠাক মতো চলছে কিনা? দুদিন আগেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান বলছিলেন যে হ্যাঁ, মানুষের ঘরে থাকতে কষ্ট হচ্ছে, সরকারগুলো অস্থির হয়ে উঠেছে সবকিছু লকডাউন খুলে দেওয়ার জন্য, যেটি নিয়ে মিস্টার সুভাষ সিংহ রায় বলতে চেয়েছিলেন। কিন্তু তিনি বলছেন যে সেকেন্ড ওয়েভ খুবই বিপজ্জনকভাবে পৃথিবীতে আসতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখছি? বাংলাদেশে আমরা দেখছি যে নানাভাবে আপনারা ছুটি ঘোষণা হয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না। সেই ছুটি নিয়ে কিভাবে ছুটিকে অবকাশ হিসেবে, বিনোদনের জন্য অবকাশ হিসেবে দেওয়া হলো না ঘরে থাকার জন্য দেওয়া হলো, সেটাও স্পষ্ট না। আবার এই ছুটির মাঝখানে গার্মেন্টস খুলে দেয়া, এটা খুলে দেয়া, ঈদের জন্য শপিং মল খুলে দেয়া, এইসব সিদ্ধান্ত, এগুলোতে মানুষ একটা পারসেপশন দাঁড়িয়েছে এবং বাস্তবতা তাই যে এটা গোটা দেশে আসলে সংক্রমিত হয়েছে। এবং এর মধ্যে আমরা শুনছি যে লকডাউনের জন্য কিছু কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, তালিকাও পত্রপত্রিকায় বেরোলো, কিন্তু এখন পর্যন্ত লকডাউন সম্পর্কে সুনিশ্চিত কোনো কিছু আমরা শুনতে পাচ্ছি না। সামনে গত ঈদের সময় নামাজ বা অন্যান্য বিষয়ে যথেষ্ট সতর্কতার ব্যবস্থা নিয়েছে, মানুষ সেগুলো প্রতিপালনও করেছে। এবং সামনে কুরবানির ঈদ, 1 মাস পরে দেশের পরিস্থিতি খারাপ। আমরা এখনই দেখছি ঢাকা শহরে 24টি হাট হবে, সেগুলো নিয়ে আলোচনা, ঘোষণা, মানে সেগুলো নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। কিন্তু এই কুরবানির ঈদে এই কুরবানির হাট, এই কুরবানির ব্যবস্থাপনা, এগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকি কতটা বাড়াবে কমাবে, এগুলো নিয়ে কিন্তু আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না। অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে একবার শেষ মুহূর্তে, যখন আসলে আর সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার কিছু থাকছে না। শুনতে চাই আপনার কাছে। দেখুন, ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, আমরা সারা বিশ্বে যদি দেখি, এই মহামারী, যুদ্ধ, খরা, বন্যা, এই সমস্ত ক্ষেত্রে পৃথিবীর কোথাও কোনো সময়ই, এখনো না ভবিষ্যতেও হবে কিনা জানি না, অতীতেও হয় নাই, কোনো সময় ওইরকম সমন্বয় থাকে না, সমন্বয়হীনতার অভাব থাকেই। আমরা দৈনন্দিন যে কাজ করি সেখানেও আমাদের যে পুরোপুরি স্যাটিসফ্যাকশন থাকে তা না, এবং এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। সেই পরিস্থিতিতে নতুন নতুন পরিস্থিতির উদ্ভব হচ্ছে, এবং কোভিড-19 এর এমন একটা নেচার, দেখুন এই ইউরোপ আমেরিকায় তার যে নেচার, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোভিড এর নেচার একরকম না। সুতরাং এই বিবেচনায় আসলে সরকারের যে সার্বিক ব্যবস্থাপনা, কিংবা আমাদের টেকনিক্যাল কমিটি, জাতীয় কমিটি বলেন, আমাদের চিকিৎসকরা যে জায়গায় সারাদিন রাত আমরা কাজ করে যাচ্ছি, সব জায়গায় কিন্তু আমরা মাঝখানে শুনলাম টেকনিক্যাল কমিটি পরামর্শ দিচ্ছে রাতের বেলা কারফিউ দিতে। তা আমি আমার অনুষ্ঠানে কয়েকবার প্রশ্ন করেছি যে কোভিড-19 বা করোনা ভাইরাস কি রাতের বেলা ঘোরাফেরা করে কিনা, যদিও সেটা কার্যকর হয়নি, কিন্তু এরকম পরামর্শ তারা দিয়েছেন, সেটিও আমরা শুনেছিলাম। জি, প্রফেসর এম এ আজিজ। আপনি যে কথাগুলো বললেন, যে গভর্নমেন্ট যেমন গার্মেন্টস এর কথা বলেন, ঈদের কথা বলেন, এই সমস্ত ক্ষেত্রে গার্মেন্টস এর প্রথম যখন সরকারের অনেক ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন গার্মেন্ট শিল্পের ব্যাপারে, যেমন আমাদের পিপি প্রস্তুত করা, চিকিৎসা সামগ্রী প্রস্তুত করা, কিছু গার্মেন্ট খোলা রাখার দরকার ছিল। পরবর্তী সময়ে বাইরের মানে ব্যবসায়িক বাধ্যবাধকতা, ইকোনমিক দিক চিন্তা করেই অনেক বাজার অন্যদিকে চলে যাচ্ছে, কিছু চিন্তা করতে হচ্ছে, এবং সেভাবে গভর্নমেন্ট নিচ্ছে। সরকারের দেশের বাধ্যবাধকতা, বাইরের বাধ্যবাধকতা নিয়ে অর্থনৈতিক চাকা চালু রাখার জন্য অনেক কিছু কিছু স্টেপ নিয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিন্তু এই গার্মেন্ট শিল্পে বলেন, দোকানপাটে বলেন, গাড়ি গণপরিবহনে, সেখানে কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা আছে। কিন্তু সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের যে জনসাধারণ, আমরা কিন্তু আমাদের নাগরিক দায়িত্বটাও পালন করছি না, আমরা সেই স্বাস্থ্যবিধি গুলো ঠিক মতো পালন করছি না। তবে আমি যেটা মনে করি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখন কোভিড এর সামনের যে চ্যালেঞ্জ, দেখেন বাজেট ঘোষণা হয়েছে আমাদের, আগে গতবারের চেয়ে 3,500 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে, 10,000 কোটি টাকা এক্সট্রা কোভিড এর ম্যানেজমেন্টের জন্য দেওয়া হয়েছে, 850 কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের চিকিৎসক, অন্যান্য যারা চিকিৎসক স্বাস্থ্যকর্মী আছে তাদের জন্য দেওয়া হয়েছে। সুতরাং সেই প্রেক্ষাপটে এখন আমাদের সামনের চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই সামনের 1 বছর এই যে বাজেট, এটা সুষ্ঠু ব্যবহার হইতে হবে। আমাদের দেশের চ্যালেঞ্জটা হলো বাজেট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে দক্ষ ব্যবস্থাপনা উন্নয়নের সমস্যা। আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো দেখা যায় যে আমাদের যে বাজেট যেটা দেওয়া হয় সেইটা পুরোপুরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, টাকা ফেরত যায়, আমাদের টাকা খরচ করার সক্ষমতাটাও থাকে না। সেইটা আমাদের উন্নয়ন করতে হবে। আমাদের দেশে এই চিকিৎসক যারা আমরা মাঠ পর্যায়ে কাজ করি, সেখানে মন্ত্রণালয় তারা পলিসি ইমপ্লিমেন্টেশন করে, আমরা মাঠে কাজ করি, সেখানে সমন্বয়হীনতা আছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে,
আমাদের দক্ষ জনবলের অভাব আছে, সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। এই যে ধরেন আমাদের চীনের টিম যে টেস্টের কথা বললো, আমরা এখন কিন্তু টেস্টের একটা ল্যাবরেটরি ছিল, 62 ল্যাবরেটরি হচ্ছে। টেস্ট কিন্তু আরো দরকার, এখন অনেক সিরিয়াল লেগে থাকে, অনেক জায়গায় অনেক সেন্টারে 100, 200, 500 সিরিয়াল জমা থাকে। সেই জায়গাটাও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ। সেই জায়গায় সরকার কিন্তু এগোচ্ছে, একটার পরে এগোচ্ছে। এখন ধরেন সরকার চিন্তা করছে যে র্যাপিড টেস্ট করবে। র্যাপিড টেস্ট হলো যে আগে অ্যান্টিবায়োটিকের কথা চিন্তা করা হচ্ছিল, এখন দেখেন দিল্লিতে তারা সাউথ কোরিয়ার যে কি অ্যান্টিজেন টেস্ট প্রায় আধা ঘন্টার মধ্যে টেস্টের রেজাল্ট পাওয়া যাবে। এফডিএ, আমেরিকাতে এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছে আরেকটা অ্যান্টিজেন টেস্ট করা, তারাও এই পদক্ষেপ নিয়েছে। সুতরাং এখন সরকার চিন্তা করছে আমরা এই টেস্টটা দ্রুত একদম উপজেলা পর্যায়ে যেভাবে নেওয়া যায়, সেই সাউথ কোরিয়ার সাথে যোগাযোগ করে সেই র্যাপিড টেস্টটাও শুরু করা যায় কিনা। সুতরাং সরকারের যে সমস্ত চ্যালেঞ্জ আছে, আপনি দেখেন ডাব্লিউএইচও সব সময় কিন্তু যে গাইডলাইন দিয়ে আসছে, যে সমস্ত কথাবার্তা বলছে, তাদেরও কিন্তু আমরা দেখি প্রায় তাদের স্টেপ চেঞ্জ হচ্ছে, তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। তারা নতুন অনেক সময় আগের যে কথা বলছে নতুন ভাবে চিন্তা করছে। ডাব্লিউএইচও চেষ্টা করছে, ডাব্লিউএইচওর অনেক চ্যালেঞ্জ। ডাব্লিউএইচও দেখেন তারা আমেরিকার সাথে দ্বন্দ্বে আছে, বিভিন্ন অনেক দেশই তাদের, ব্রাজিল তাদেরকে চ্যালেঞ্জ করছে। সুতরাং এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যে ডাব্লিউএইচও কিন্তু চ্যালেঞ্জে আছে। ডাব্লিউএইচও চ্যালেঞ্জের আমরা এই পৃথিবীতে এর আগে কোথাও কোনো সময় দেখি নাই। সুতরাং এই সার্বিক এই প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। মিস্টার সুভাষ সিংহ রায়, অনেকগুলো অগ্রগতির জায়গা আছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি প্রয়োজন। মানুষ আক্রান্ত হলে তার চিকিৎসাটা করতে হবে। চিকিৎসাটা কোন জায়গায় হবে, যেমন বরিস জনসন যখন আক্রান্ত হয়েছিলেন তখন তার চিকিৎসকদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হয়েছিল, এটা কি ভেন্টিলেটর দেবে, আইসিইউতে দিবে, নাকি প্রচুর অক্সিজেন দিবে। তিনি সুস্থ হয়ে বেরিয়ে এসে বলেছে আমাকে প্রচুর অক্সিজেন আমাকে বাঁচিয়েছে। সে তার বিবৃতিতে বলেছেন শেষ করতে হবে মিস্টার সুভাষ সিংহ রায়। সেই জায়গাটা জিল্লুর রহমান, সেই জায়গাটায় আমরা কিন্তু ঘাটতি দেখেছি। আমরা সেন্ট্রাল অক্সিজেন দেখিনি অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, এবং আমরা এই জায়গায় নানান রকম, এবং মানুষ যে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছে জিল্লুর ভাই, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও বলছি, এটা একটা ভয়ঙ্কর জিনিস কিন্তু মানুষ করছেন। এই জায়গার থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। আপনি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা ক্ষেত্রে যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয় আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অক্সিজেন যেটা ব্যবহৃত হয়, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং প্রয়োগ ব্যাপারটি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবলের জন্য এখন থেকে কাজ করতে হবে। এবার কোভিড দেখিয়ে দিয়েছে আমরা সব জায়গায় ঠিক মতো দক্ষ জনবল গড়ে তুলি নাই। আমরা চিকিৎসা বিজ্ঞানের হয়তো একটা দিক দেখেছি, কিন্তু আরেকটা দিক আড়ালে রয়ে গেছে। সেই আড়ালে দিকগুলো এখন উন্মোচিত হচ্ছে। আমাদের সকলেরই উচিত এই কাজগুলো করার। আর আপনি যখন জাতীয় কমিটির একজন সদস্যের কাছে প্রশ্ন করেছেন, জাতীয় কমিটির সদস্যরাও কিন্তু অনেক সময় গণমাধ্যমে এসে যে কথাটি বলা উচিত নয়, কিংবা যে কথাটি জাতীয় কমিটির মধ্যে সীমাবদ্ধ, কিংবা সরকারের মূল জায়গায় কিংবা প্রশাসনে বলা দরকার, সেটা এসে গণমাধ্যমে তারা বলছেন। এবং ক্রাইসিস সময় অনেকে কিন্তু হিরো হওয়ার একটা প্রবণতাও কিন্তু আমি লক্ষ্য করছি। এটাও কিন্তু খুব দুঃখজনক। এটা কিন্তু আরো বেশি মানুষকে মনস্তত্ত্ব। প্রফেসর এম এ আজিজ, সো এখন আপনার কাছে আপনার ফাইনাল টেকটা শুনতে চাই যে আপনি কি মনে করছেন, কি দেখছেন, কি হওয়া উচিত, কি হতে যাচ্ছে। একটা জিনিস যেটি মিস্টার সুভাষ সিংহ রায় বললেন, এ কথা ঠিক যে সরকারের দিক থেকে একটি জায়গা থেকে সমস্ত তথ্য, প্রকৃত তথ্য, যে তথ্য মানুষ বিশ্বাস করবে, যদি বিশ্বাস মানুষ না করে তাহলে প্রশ্ন উঠবে বিশ্বাস কেন করছে না, সংকটটা কোথায়। সেই সংকট মোকাবেলা করে যদি সমস্ত তথ্য ঠিকঠাক মতো দেওয়া হতো, তাহলে অন্যদের কিন্তু বিভ্রান্তি ছড়ানোর তেমন কোনো সুযোগ থাকে না। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি একমত কিনা আমার সঙ্গে? এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই ফাইনাল রিমার্কস আপনার। এখন ডেফিনেটলি আপনার যদি সঠিক তথ্য পান যে কোনো ইস্যুতে, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, ইমপ্লিমেন্টেশনের সুবিধা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সাথে আমি একমত দ্বিমত করবো না। তবে আমাদের আশার আলো এইটা আমি বলবো যে এই যে যতটুকু পথ অতিক্রম করে আসছি আমরা কোভিড এই চিকিৎসা বেলায়, চিকিৎসার ক্ষেত্রে, আমি মনে করি আগামী দিনে এটা যদি একটা কার্ভটা যেভাবে উঠছে সংক্রমণের, আমার বিশ্বাস এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনে করে আরো 1 মাস এই কার্ভটা উঠতে পারে, তারপরে হয়তো একটা এটার পতন হবে। এরকমই যদি হয়, যদিও এটা কনফার্ম না, কিংবা আচরণ বোঝা মুশকিল কোভিড-19 এর,
যদি হয় তাহলে আমার বিশ্বাস সরকারের যে সাপোর্ট আছে, সার্বিক সাপোর্ট এবং চিকিৎসা ব্যবস্থাপনার যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে এবং স্পেশালি এই টেস্টিং ক্ষেত্রে যে যদি পদক্ষেপ গুলা নেওয়া হয় সেভাবে এবং লকডাউন গুলো যদি কার্যকরী হয় সঠিকভাবে, তাহলে আমরা আসলে এই সংকট উত্তরণের একটা শর্ট রাস্তা খুঁজে পাবো, আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তবে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই পথ অতিক্রম করতে হবে। সুতরাং সেইভাবেই আমাদের আরেকটি প্রশ্ন থাকতে হবে। আমি জাস্ট মিস করে গেছি, আপনাকে করতে চাই যে চারিদিক থেকে যোগাযোগটা বন্ধ করে দেয় হচ্ছে কোভিড থেকে রক্ষা পাওয়ার, মানে এই ধরনের ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। এটি তো বিশ্ব স্বীকৃত, সর্বজন স্বীকৃত। আমরা কেন ফ্লাইটগুলো চালু রাখছি? মানে কাউকে বাইরে চলে যাবার সুযোগ দেওয়ার জন্য, কারো যারা দেশে কোনোদিন চিকিৎসা করাতে পারতেন না, এখন কোভিডের কারণে করাতে বাধ্য হচ্ছেন, তাদেরকে বাইরে চিকিৎসার জন্য বা অন্য কারণে সুযোগ করে দেওয়ার জন্য কেন রাখছি? ইভেন চীনেও আমরা জানি যে ফ্লাইট তারা খুলে দিয়ে আবার বন্ধ করে দিয়েছে সমস্ত, কিন্তু আমরা কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে করে ফ্লাইট সবসময় খোলা রাখছি। আমি আপনার সাথে একমত, সেটা বন্ধ করে রাখাই ভালো। তবে আমি জানি না, সরকারের অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা সেগুলো হচ্ছে, তবে সেগুলো হওয়া উচিত না। এই আমরা যদি কোভিড প্রেক্ষাপটে চিন্তা করি সেটা উচিত না। কারণ জরুরি অবস্থায় তো বাধ্যবাধকতা অনেক কিছুই আমাদের অ্যাডজাস্ট করতে হয়, আমরা সবাই করছি, ব্যক্তি জীবনে সরকারকেও করতে হয়, সকল প্রতিষ্ঠানকে করতে হয়। মিস্টার সুভাষ সিংহ রায়, আমরা শেষ করছি, আর 10 সেকেন্ডে কিছু যোগ করবার আছে? আমি যেই তথ্যটি এই শেষ জায়গায় দিতে চাই, সবাই মিলে কিন্তু কাজ করতে হবে এবং সবাই মিলে কাজ করার যে আকাঙ্ক্ষা সকলের মধ্যে থাকতে হবে। আপনি দেখবেন আওয়ামী লীগের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা, তারা কিন্তু নির্বাচিত সংসদ থেকে প্রতিমন্ত্রী থেকে শুরু করে সাবেক মন্ত্রী থেকে শুরু করে তারা কিন্তু সব আক্রান্ত হচ্ছে, তারা মানে তারা মানুষের কাছে যাচ্ছেন। আর তারা এই জন্য নেমে এসেছেন। আমার মনে হয় সবাইকে কিন্তু রাস্তায় নামতে হবে। আর একটি সুসংবাদও একটু আগে দেখলাম যে ন্যাশনাল বায়োটেক যে গ্রুপটি চায়নার, তারা যে ভ্যাকসিন যে কার্যক্রম শুরু করেছিল, তাদের দ্বিতীয় পর্যায়ের তারা ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে। আমরা আশা করি আমরা খুব সহসায় এর অগ্রগতি দেখতে পারবো। ধন্যবাদ। আমাদের উত্তর দেখতে পারবো। ধন্যবাদ মিস্টার সুভাষ সিংহ রায়। ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য। প্রফেসর ডক্টর এম এ আজিজ। দর্শক, কথা বলছিলেন সুভাষ সিংহ রায় এবং প্রফেসর ডক্টর এম এ আজিজ, দুজনই সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ নানাভাবে। একজন প্রফেসর আজিজ তো কোভিড-19 মোকাবেলার জন্য যে জাতীয় কমিটি করা হয়েছে সেই কমিটিরও সদস্য। তারা অনেক আশার কথা শুনিয়েছেন, অনেক অর্জনের কথা আমাদেরকে শুনিয়েছেন, আবার অনেক দুর্বলতা, সীমাবদ্ধতা সেগুলোর কথা শুনিয়েছেন। সামনের দিকে পরিস্থিতি হয়তো আশা করছেন যে ভালো হবে, কিন্তু সেটা যে নির্ভরযোগ্য যেসব তথ্য, যেসব উপাত্তের উপরে ভিত্তি করে এই আশাবাদ, সেগুলো যে খুব একটা নির্ভরযোগ্য সেটিও কিন্তু ওনারা বলছেন না। কাজে একমাত্র এবং গোটা আলোচনার মধ্যে এই প্রসঙ্গটি হচ্ছে নাগরিকদের দায়িত্ব। নিঃসন্দেহে নাগরিক সচেতনতা, নাগরিকদের দায়িত্ববোধের ব্যাপার আছে, কিন্তু নাগরিকদের সচেতন করবার দায়িত্বটা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা আছেন প্রধানত তাদের, এবং সেই সঙ্গে গণমাধ্যমের সীমাবদ্ধতার প্রসঙ্গটা আমি এবং মিস্টার সুভাষ সিংহ রায় খানিকটা আলোচনা করছিলাম। আমাদের এখানে স্বাস্থ্য সাংবাদিকতা, বিজ্ঞান সংক্রান্ত সাংবাদিকতা, এগুলো অত্যন্ত দুর্বল। আমরা গবেষণার ক্ষেত্রে মনোযোগ দেওয়া হয় না, যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করা, এই সংকটগুলো আছে। সেই সঙ্গে বাজেটে কিছু কিছু বরাদ্দ বাড়ানো হয়েছে, সেই প্রসঙ্গ ওনারা বলছিলেন, কিন্তু একই সঙ্গে এই কথা হচ্ছে যে এই ব্যয় করবার সামর্থ্য আমাদের নেই, এবং ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয় নেই, তাদের জন্য বরাদ্দকৃত অর্থটাও ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না। বাজেটের বাস্তবায়ন সেটি একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ কিভাবে আগামী দিনে মোকাবেলা করা হবে সেটি একটা বড় প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় সংকট যেটি এখন আসলে বাধ্যবাধকতা যেদিকে যাই থাকুক না কেন, গোটা পরিস্থিতিটা আসলে খুব একটা সুখকর নয়, এবং এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কঠোরভাবে যদি লকডাউন বা সবাইকে ঘরে রাখার ব্যবস্থা না করা হয়,
এবং সেই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য না করা হয়, আমি বাধ্য শব্দটাই ব্যবহার করব, এবং সেটা একটা নির্ধারিত সময়ের জন্য, অনেকে 15 দিন মনে করেন, কেউ কেউ মনে করেন 1 মাস, যেহেতু সংক্রমণটা একেবারে বেশি পর্যায়ে হয়েছে, 1 মাসের জন্য সবকিছু বন্ধ করে, চোখ কান সব বন্ধ করে যদি এরকম ব্যবস্থা না করা হয়, তাহলে বিপদ আরো বেশি ঘনীভূত হবে। এবং সেই বিপদ মোকাবেলা করবার জন্য বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো নিয়ে আমরা অনেক সময় গর্ব করেছি, সেটিও যথেষ্ট না। আমার এই অনুষ্ঠানে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এমপি, মন্ত্রী ছিলেন, এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তারাও বলে গেছেন। কাজেই সেই সব বিষয়ে কিন্তু এখন থেকেই যথেষ্ট সজাগ এবং সতর্ক থাকতে হবে। দর্শক, সব কথা শেষ কথা, যে যাই বলুন না কেন, এমনকি বিশেষজ্ঞরা, সরকার, চিকিৎসকরা, যে না পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, আপনি ঘরের বাইরে বেরিয়ে আসুন, আপনার জীবিকাটা প্রধান। কিন্তু বাস্তবতা হচ্ছে জীবনটা বাঁচতেই জীবিকার আপনি নিশ্চিত করতে পারবেন, এবং জীবন বাঁচাতে হলে ঘরে থাকবার কোনো বিকল্প নেই। এবং একমাত্র পথ হচ্ছে ঘরে থাকা, অন্যদের থেকে সামাজিক দূরত্ব আমি বলছি না, শারীরিক দূরত্বে থাকা, এবং অবশ্যই যারা কাজে আছেন, সংবাদ মাধ্যমে আছেন, চিকিৎসক আছেন, পুলিশ আছেন, নিরাপত্তা বাহিনীতে আছেন, তাদের যেহেতু কাজ করতে হয়, তাদেরকেও যথেষ্ট সুরক্ষা নিশ্চিত করা দরকার। এবং তাদের যেহেতু কাজ করতে হবে, তারা শুধু বাইরে আসবেন, বাকিরা অবশ্যই ঘরে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।